ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ, ভিসির সাথে অধ্যক্ষদের বৈঠকের সিদ্ধান্ত। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ ১০ দফা সিদ্ধান্ত। পথচারীদের বাঁচাতে গিয়ে সাভারে প্রাণ গেল কলেজ ছাত্রের, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু। ২ দফা মেয়াদ বাড়িয়েও হয়নি কাকডাঙ্গা গোপালপুর সেতুর অ্যাপ্রোচ সড়ক, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। এ বছর থেকে আর ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতের ঘটনা নিয়ে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে ৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে রোববার রাতে ৭ কলেজের শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে জানাতে পরদিন ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িত শিক্ষার্থী ও পুলিশের বিচার সহ ৬ দফা দাবি জানান অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। আমরা বারবার বলেছি, এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে, এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এর ঠিক পরপরই পূর্ব নির্ধারিত সময়ে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর থেকেই ৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া এদিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত ৭ কলেজের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়। এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ৭ কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছেন এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রতিরোধে নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রোববার রাতে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ না করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার রাতে ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে। সেখান থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উত্তেজনা।
এমন পরিস্থিতিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন সরকারের 3 উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করে আন্দোলন করার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনার মাধ্যমে দ্রুতই সমাধান মিলবে বলেও আশাবাদ তার। আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে। পরিস্থিতি সামাল দিতে রোববার রাতে স্বল্প পরিমাণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমিরের সাক্ষাতের 1 সপ্তাহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলার স্বাভাবিক করা সহ 10 দফার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন ও বিএনপি একমত হয়েছে বলে জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 21 জানুয়ারি বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের সেই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াতে আমিরের বৈঠকের 1 সপ্তাহের মধ্যে সোমবার দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘণ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির। এ সময় মহাসচিব জানান, বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কোনো কথা বলবে না। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সুন্দর দেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, বিএনপির সাথে আগামীতেও চলবে আলোচনা। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আগামী 1 বছরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের প্রত্যাশা দল দুটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আজও অবস্থান নিয়েছেন শিক্ষকরা। সেই খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, কর্মসূচি কোন পর্যায়ে আর মাদ্রাসার শিক্ষকরা কি বলছেন? নাজদিন, আসলে আজকে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের যে দাবি ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে এবং সেই দাবিতে আজকে 9ম দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে আজকে এই শাহবাগে মূলত আজকে 1ম দিনের অবস্থান কর্মসূচি তারা চালাচ্ছেন। এর আগে গত 8 দিন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং আপনি জানেন যে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে আসছিলেন, তখন আসলে পুলিশি বাধার মুখে পড়ে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা এবং এর মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং তারা যেটি বলছেন যে তাদের বেশ কয়েকজন এখনও বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
এরপরে আসলে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমন বলছিলেন যে গত 40 বছর ধরেই মূলত আসলে বিভিন্ন সরকার যারা এসেছিলেন তাদের সাথে আসলে বিভিন্ন টালবাহানা করছেন। এর আগে তারা বেশ কয়েকবার আসলে রাজপথে আন্দোলন করেছেন তাদের মূলত এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে, এবং তাদের যেই যুক্তি তারা তুলে ধরেছেন সেটি হচ্ছে যে তারা প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের মতো করেই কিন্তু এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে পাঠদান করানো হয়, এবং এখানে আসলে আরও দীর্ঘ সময় তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ে 4টি বিষয় আসলে পড়ানো হয়। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মূলত 6টি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন। তো তাদের দাবি হচ্ছে যদি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকার আসলে জাতীয়করণ করতে পারে তাহলে এই শিক্ষকরা আসলে কি অপরাধ করেছে, এবং এই প্রায় 9,500 আসলে মাদ্রাসা রয়েছে সারা দেশে। এর মধ্যে তারা বলছেন মাত্র 1500 মাদ্রাসা কিছু বেসরকারিভাবে আসলে তাদের কিছু ভাতা দেওয়া হয়, বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষকরা 1 টাকাও কোনো ধরনের সুযোগ সুবিধা আসলে সরকারের পক্ষ থেকে পান না। তো তারা আসলে যেটি বলছেন যে তারা একটি আলটিমেটাম দিয়ে রেখেছেন ইতোমধ্যে। তারা বলছেন যে আগামীকাল দুপুর 2টার মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সারা তাদের প্রতি দেয়া না হয় বা তাদের দাবি মানার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আগামীকাল দুপুর 2টার পরে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি করে রেখেছে। তো নাজনীন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। এতক্ষণ দেখছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের কর্মসূচির খবর। পথচারীদের বাঁচাতে গিয়ে সাভারে ফুটওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। নিহত ওই কলেজ শিক্ষার্থীর নাম তারিকুজ্জামান। তিনি সাভারে বিপিএটিসি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান তারিকুজ্জামান কলেজে যাবার পথে ফুটওভার ব্রিজের নিচে ঝুলন্ত তারে আগুন দেখতে পান। পথচারীদের নিরাপত্তার স্বার্থে ওই তারে বালু ছুঁড়ে নেভানোর চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে ছেঁড়া তারটি তারেকের গায়ের উপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নিচু অঞ্চলে বসবাসকারীদের ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছে চীন। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, যেখানে ভারত বাঁধ তৈরি করছে সেখানে তাদের নিজেদের অভ্যন্তরীণ বিরোধিতা রয়েছে। ইতোমধ্যে তিস্তা নদী ও পদ্মা নদীতে পানি কমে গেছে। এখন ব্রহ্মপুত্র নদেও পানি কমে গেলে নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশ সমস্যায় পড়বে বলেও মন্তব্য করেন তিনি। নিজ জেলা গোপালগঞ্জের মানুষের সাথে প্রতারণা অভিযোগ উঠেছে স্বৈরাচার শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের বিরুদ্ধে। কোটালীপাড়া উপজেলার ঘাগর নদীর উপর কাকডাঙ্গা গোপালপুর সেতুর 2 দফা মেয়াদ বাড়িয়ে কোনোভাবে কাজ শেষ করলেও তৈরি করেনি অ্যাপ্রোচ সড়ক। অভিযোগ আছে ব্রিজটি তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। শেখ পরিবারের লোক বলে ভয়ে এতদিন কেউ কিছু বলতে সাহস করেনি। এতে ক্ষোভ জানিয়েছেন উপজেলাবাসী। গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। অনিয়ম দুর্নীতির একটি নমুনা গোপালগঞ্জের ঘাগর নদীর উপর নির্মিত এই ব্রিজটি। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কোনোভাবে সেতুটি করা হলেও নেই কোনো অ্যাপ্রোচ সড়ক। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। উপজেলাবাসীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর 2009 সালে 2,57,65,000 টাকা ব্যয়ে কোটালীপাড়া উপজেলার গোপালপুর ঘাগর নদীর উপর সেতুটির কাজ পায় শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। কাজটি 2011 সালের 19 জানুয়ারি শেষ করার কথা থাকলেও 2012 সালের 10 জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। নির্মাণ খরচও বাড়ানো হয় দ্বিগুণ। এরপরও করা হয়নি সেতুর সাথে সংযোগ অ্যাপ্রোচ সড়ক। ব্রিজ হওয়ার কারণে আমাদের সেই আশা দুর্ভোগ সব লাঘব হবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় মৃত্যুর আগেও মনে হয় আমরা সেই দুর্ভোগ ভোগ করতেই হবে। ব্রিজ তো ঠিক নাই, ঠিক থাকলে তো আমাদের একটু সব বিষয়ে সুবিধা হইতো না। ব্রিজটা তো মনে করেন অকার্য হিসেবে পড়ে রয়েছে। এই যে খেওয়া থাকে, কিন্তু খেওয়াটা সময় মতন পাওয়া যায় না। অভিযোগ স্বীকার করে এলজিডির এই প্রকৌশলী বললেন, ডিসেম্বরে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হবে, নইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য তাকে বলা হয়েছে। যদি ঠিকাদার
কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে, তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। ব্রিজটি নির্মাণে দুর্নীতির সাথে জড়িত শেখ হাসিনার চাচার বিচার দাবি করেছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ সকাল থেকে খালিশপুরের জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল দুপুরে আলী আজিমকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানার ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। সকালে আলী আজিমকে আদালতে নেওয়া হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। আলী আজিমকে মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। ফলে 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামিক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের যতটুকু সময় লাগবে সেই সময় জামায়াতে ইসলামী দিতে প্রস্তুত রয়েছে। সকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের সাবেক আমির নুরুন্নবী জিহাদির জানাজা শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার শেষ করা সম্ভব। কাজ শেষ করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রোড ম্যাপ ঘোষণা করা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। সড়ক পরিবহন আইন 2018 বাতিল, পুলিশের হয়রানি বন্ধ, ট্যাক্স টোকেন সহ বিভিন্ন করের উপর আরোপিত ভ্যাট ও মাত্রাতিরিক্ত জরিমানার বিধান বাতিল সহ 11 দফা দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 11 দফা দাবিতে 10 ফেব্রুয়ারি 48 ঘণ্টার লকআউট কর্মসূচি পালন করবে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আবু সালে জুয়েল। সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দর সহ দেশের আমদানি রফতানির 95% পণ্য পরিবহন করে প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড বাহন। নানা কারণ দেখিয়ে পুলিশের হয়রানি ও মামলার কারণে হয়রানি বেড়েছে। এ কারণে মহাসড়কে অসহায় হয়ে পড়েছে শ্রমিকরা। নাটোরের বড়াই গ্রামে অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিবার জানায়, গতরাতে বড়াইগ্রাম উপজেলার গৌরীপুর গ্রামের কৃষক লইব আলীর বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এরপর তারা পিস্তল ঠেকিয়ে পরিবারের সবাইকে হাত পা মুখ বেঁধে জিম্মি করে ঘরে থাকা 6 ভরি স্বর্ণালংকার ও নগদ 1.5 লাখ টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছে সাম্যতা ফাউন্ডেশন। শনিবার ঠাকুরগাঁওয়ের সালান্দার চৌধুরী হাট এলাকায় ও 4টি ছিটমহলের প্রায় 1000 শীতার্ত নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সাম্যতার ফাউন্ডার ও চিফ ডিরেক্টর ইসমাত রহমান সায়েম, কো ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ উদ্দিন সাবিক সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে বিএনপি। দুপুরে উপজেলার জমাদারপুকুর ও খোলসাকান্দি এলাকায় অসহায় গরিব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ দলের নেতাকর্মী। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার পাথরঘাটা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, ভিসির সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10 দফা সিদ্ধান্ত। পথচারীদের বাঁচাতে গিয়ে সাভারে প্রাণ গেল কলেজ ছাত্রের, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু।
2 দফা মেয়াদ বাড়িয়েও হয়নি কাকডাঙ্গা গোপালপুর সেতুর অ্যাপ্রোচ সড়ক, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।